হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই ভিডিওতে তোমাদের স্থির তড়িতের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে যেটা ইলেকট্রিক ফিল্ড কিংবা তড়িৎ ক্ষেত্র, এই চ্যাপ্টারের অঙ্কগুলো এইচএস এর এমসিকিউ এবং এন্ট্রান্সের এমসিকিউ কিছু শর্ট ভাবে কিভাবে করবে তাড়াতাড়ি সময় বাঁচিয়ে তার জন্য কি কি ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে সেই সংক্রান্ত আমরা আলোচনা মূলত এই ভিডিওতে করবো। এর পরের ভিডিওতে মানে পার্ট 2 তে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে সেখানে আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। এই ভিডিওতে আমরা শুধু ফর্মুলার উপরেই নজর দেব। তো আমাদের এই চ্যাপ্টারটা শুরু হয় কুলম্বের সূত্র দিয়ে। তো আমি একটু বেসিক জিনিসটা বলি। তো কুলম্বের সূত্র আমাদের মনেও রয়েছে, তোমাদের নিশ্চিত মনে আছে যে Q1 Q2 দুটো আধান, তার মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আধান দুটির গুণফল এবং দূরত্বের যে বর্গ তার ব্যস্তানুপাতিক। এইটাকে আমরা যখন সিজিএস এ লিখি তখন 4 পাই এপসাইলন জিরোটা থাকে না, তোমাদের মনে আছে নিশ্চিত। আমি এই সাইডে লিখছি যেটা আমাদের বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আমরা 4 পাই এপসাইলন আর স্কয়ার। এবার শূন্য মাধ্যম হলে আমাদের 4 পাই এপসাইলন জিরো লিখতে হয়। এইখানে এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা তো বল, তাহলে নিউটন হবে, এসআই বলছি যেহেতু তাহলে কুলম্ব হবে, তাহলে এটা হচ্ছে এসআই তে। তাহলে এইখানে এই যে 1/4 পাই এপসাইলন জিরো রয়েছে যার মান হচ্ছে 9 × 10⁹9, এই মানটা তোমরা মনে রাখবে, অঙ্ক করার সময় সরাসরি এটা প্রয়োগ করতে পারবে। আর থাকলো এই এপসাইলন জিরোকে কি বলা হয় না শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। যদি শুধু এপসাইলন কোথায় লেখা থাকে তখন বুঝে নিতে হবে সেটা হচ্ছে সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি যে যেটা আমরা এমনি মাধ্যমের জন্য লিখি যখন Q1 Q2 4 পাই এপসাইলন আর স্কয়ার, তখন এই এপসাইলনটাকে রিপ্লেস করি যখন, এই এপসাইলন আবার k এর সাথে এইভাবে রিলেটেড। এই k কি না, k হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখান থেকে নিউমেরিক্যাল হয়, কি রকম নিউমেরিক্যাল হয় তোমাদের বললো হয়তো যে কাঁচে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিছু একটা দিল, ধরো কোনো একটা পদার্থ তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয়তো 5। এবার জিজ্ঞেস করলো তড়িৎভেদ্যতার মান কত। তো তোমরা এই ফর্মুলা থেকে 5 এপসাইলন জিরোর মান যেটা আছে 8.854 10⁻12, আমি এই কথা লিখছি না, মান বসাবে, সেখান থেকে এপসাইলন মান বের করবে। একক বের করতে হবে, মনেও না রাখলে কোনো অসুবিধা নেই, একক তোমরা এমনি বের করতে পারবে। কিভাবে না এই সূত্র থেকে আমরা বের করলাম। সাপোজ আমি এর এককটা জানতে চাইছি, তার জন্য কি না 1/4 পাই এপসাইলন জিরো সমান কত হচ্ছে f * r² Q1 Q2। তাহলে f কত নিউটন, r স্কয়ার কত মিটার স্কয়ার, আর এখানে কুলম্ব * কুলম্ব, তাহলে কি দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে সেটাই হবে। একই ভাবে আমাদের এপসাইলন জিরোটা লাগে, আমি জাস্ট এটাকে ইনভার্ট করে দেব, 1/4 পাই এপসাইলন জিরো আছে উল্টে দিলে হবে, 4 পাই তো কোনো ইউনিট নেই। তাহলে এইভাবে আমরা করতে পারি। আর মনে রাখবে কুলম্বের সূত্র মোটামুটি নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ মানে 10 টু দি পাওয়ার -15 মিটার, তার থেকে বেশি ডিসটেন্সেই কাজ করে, তার মধ্যে না। আবার দেখবে সূত্র যখন লেখা থাকে তখন বিন্দু আধানের কথা বলা হয়। এই বিন্দু আধানের কথা বলা হয় মানে কনসেপ্টটা এরকমই যে আধান দুটির মধ্যে দূরত্ব অতই বেশি যে আধানের আকার কিন্তু সেখানে কোনো গুরুত্ব পায় না। এই জন্য আমরা বিন্দু আধান কনসেপ্টটা বলে থাকি। এইবার প্রশ্ন হচ্ছে কুলম্বের সূত্রের পর এখানে যে আমরা বলের কথা এখানে আমরা বললাম, এই কুলম্বের সূত্র থেকে এই বল থেকে একটা নীতি রয়েছে যেটা তোমাদের কিছু নিউমেরিক্যাল করতে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে উপরিপাতের নীতি কিংবা সুপারপজিশন থিওরাম। এই সুপারপজিশন থিওরাম কি না, সাপোজ Q1 Q2 Q3 Q4 ডট 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 আপ টু Qn, n সংখ্যক আধান রয়েছে। এই যে n সংখ্যক আধান রয়েছে, আমি জানতে চাইছি Q1 আধানের উপর বাকিদের দরুন কত বল ক্রিয়া করছে। তাহলে সেই বলটা কিভাবে বের করব, যেরকম আমরা ভেক্টরে যোগ করি এরকমই। তার মানে কেমন দাঁড়াবে, দ্বিতীয়টার জন্য কত হবে না এরকম, তৃতীয়টার জন্য কত হবে না এরকম, চতুর্থের জন্য কত হবে না 1 কেন আছে না একের উপরে যেহেতু বের করছি আমরা বলটা, তাহলে এইভাবে আমরা যতগুলো থাকবে সবগুলোকে যোগ করে দেব, তাহলেই আমার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, তোমাদের বইতে যে কোনো বই পড়ো সেখানে সবগুলোই রয়েছে, আমি জাস্ট ধরাচ্ছি যাতে করে তোমরা ফোকাসটা বেশি করতে পারো। নেক্সট আমাদের যেটা কাজ হচ্ছে, যেরকম আমরা দুটো যদি আধান যেরকম Q1 আর Q2
তাহলে যেরকম ক্রিয়া প্রতিক্রিয়া বলের সম্বন্ধে যেরকম বলা হয় নিউটনের তৃতীয় সূত্রতে নবম শ্রেণীতে পড়েছো লেভেলে পড়েছো, ওইরকম এই ক্ষেত্রে যদি দুটো আধান নিয়ে আমরা করি Q1 একটা Q2 নিয়ে, তাহলে কিন্তু বলা যেতে পারে। মোটামুটি কুলম্ব সূত্র থেকে এগুলো হলেই মোটামুটি আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আমরা এবারে নেক্সট যেটা আমরা মাথায় ঢোকাবো সেটা হচ্ছে ঘনত্ব। এই আধানের যে ঘনত্ব তিন রকমের হয়ে থাকে। ফার্স্ট ভিডিওতে আমরা একটা পড়েছি, সেই তিন রকম সম্বন্ধে আমি একটু দ্রুত বলে দিই। এইটা একটা হচ্ছে রৈখিক ঘনত্ব, যেটা আমরা লিনিয়ার চার্জ ডেনসিটি। এটা কিভাবে বের করা হয় না, যত আধান থাকবে আর যত দৈর্ঘ্য থাকবে। যেমন ধরো একটা তার, একটা পরিবাহী তার, সাপোজ এটা একটা পরিবাহী তার, তাহলে এর ক্ষেত্রে লেন্থই বেশি ফ্যাক্টর হয়, ব্যাসার্ধ তো অনেক কম, লেন্থ অনেক বেশি। তাহলে এটা ধর অসীম পরিবাহী তার, এমনি তার, তো সেই ক্ষেত্রে আমরা লিনিয়ার চার্জ ডেনসিটিটা ব্যবহার করে থাকি। তোমরা ধরো বাঁকানো তার সবগুলোর ক্ষেত্রে সিগমা কি এটা আমরা পড়েছি, আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল যেরকম আসছে শুধু লেন্থ, এখানে একটা এরিয়া আসছে, এটা টু ডাইমেনশনাল ব্যাপার আসছে। আর রো এর ক্ষেত্রে সেটা হয় থ্রি ডাইমেনশনাল ব্যাপার, ওই জন্য দেখবে আধান বাই আয়তন। এটা তো নরমাল এভাবে থাকছে, কিন্তু অনেকগুলো অঙ্ক যেগুলো আমরা পড়বো সেকেন্ড ভিডিও তোমরা দেখবে, যেটা এন্ট্রান্স আমরা করি, সেই ক্ষেত্রে কি হয় না আমাদের কোলনবিদ্যা ইউজ করতে হয়। মানে ধরো সাপোজ একটা एग्जांपल দিচ্ছি, ধরো এরকম একটা পরিবাহী তার আছে, আমি এইটার জন্য বের করছি। তো এই ক্ষেত্রে হয়তো আমার আধান হয়তো সাপোজ এইখানে আমি হিসাব করেছি হয়তো dq পরিমাণ রয়েছে, আর হয়তো দৈর্ঘ্য হয়তো রয়েছে dl সাপোজ। তাহলে এই ক্ষেত্রে কি করে বের করব না, এই ক্ষেত্রে আমার এরকম লেখা যাবে, এখান থেকে যদি আমি q সমান ল্যামডা লিখতে পারি, তাহলে dq সমান কত লিখতে পারি ল্যামডা dl। তাহলে q সমান কত হবে না ইন্টিগ্রেশন অফ ল্যামডা dl। একটাই ইন্টিগ্রাল থাকছে কারণ শুধু লেন্থ বরাবর থাকছে। একইভাবে আমি এর জন্য যদি করি, আমি এরিয়াটাকে এসও লেখা হয়, আমরা ক্যালকুলেশনে সিএস ইউজ করি, তাহলে q সমান একইভাবে কি লিখতে পারি সিগমা ds। তোমরা দুটো ইন্টিগ্রাল চিহ্ন দিতে পারো, অথবা যেটা সবাই এখন দেয় একটা লিখে নিচে এস লিখলেই হবে। এসটা বোঝাচ্ছে একটা সারফেস ইন্টিগ্রাল, মানে ক্ষেত্র সমাকল, যেটা বাংলায় বলা হয়। রো এর ক্ষেত্রে কি হবে না q ইকুয়ালস টু তিনটা লিখতে পারি, না শুধু v লিখে দিলে হবে, মানে ভলিউম ইন্টিগ্রাল মানে আয়তন সমাকল, তাহলে রো ইনটু dv। তাহলে যেগুলোতে দেখবো আমরা একটু ভ্যারি থাকবে, যে একটা ছোট কিছুর জন্য বের করতে হচ্ছে, তখন আমরা কোলনবিদ্যা এইভাবে প্রয়োগ করব। তো এটা একটু মাথায় রাখতে হবে, ইউনিটগুলো তোমরা থিওরিতে পড়েছো, এখানে কুলম আছে, মিটার আছে, কুলম আছে, মিটার স্কয়ার আছে, কুলম আছে, মিটার কিউব রয়েছে, আমি এসআইগুলোই বলছি। তো ইউনিটগুলো করতে হবে। এবারে আমরা তাহলে এখানে কি জানলাম না কিভাবে আধানের নিরবিচ্ছিন্ন বন্টন হচ্ছে, এটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা যেটা আলোচনা করব, যেটা ফর্মুলার দিক থেকে বলতে গেলে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটা সম্বন্ধে একটু বলি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ধরো একটা ই তড়িৎ প্রাবল্য, এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি, এটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি। এবার প্রযুক্ত বল F, আমি ভেক্টর দিয়ে দিচ্ছি, যেটা ভেক্টর রাশি, এবারে r স্কেলার রাশি। এবারে সাপোজ এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এইখানে একটা কিউ আধানকে আমি পরীক্ষক আধানকে এটাকে নিয়ে এলাম, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের জন্য কিউ আধানের উপরে একটা বল ক্রিয়া করবে। তাহলে সেই বল যে ক্রিয়া করছে সেটা যদি F হয়, তাহলে লেখা যায় F ইকুয়ালস টু EQ, কিংবা অনেকেই বলে এইভাবেও বলে QE। আবার ভালোভাবে যদি বলতে হয়, তড়িৎ ক্ষেত্র প্রবল মানে কি হচ্ছে না একক পরিমাণ একটা আধান, আমি ধনাত্মক আধানই ধরলাম, সেই যে বলটা অনুভব করছে, তার মানে কি F এখান থেকে F ইকুয়ালস টু QE, তাহলে E ইকুয়ালস টু কত F বাই Q। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবল। তো তড়িৎ প্রবল আমাদের বিভিন্ন স্ট্রাকচার কিংবা বিভিন্ন শেপের আকৃতি, সে তার হতে পারে, কোনো কিছু অন্য কেস হতে পারে, যেমন গোলক হতে পারে, কোনো পরিবাহী কোনো অপরিবাহী পাত হতে পারে, তার জন্য ই কিন্তু বের করতে হয়। তো সেই জন্য এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য ই এর এক্সপ্রেশন কত হবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা আলোচনা করব। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এবার নেক্সট যে টপিকটায় যাব, যে এগুলো ছাড়া আমাদের নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কিংবা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। এই যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, আমরা জানি যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা মুক্ত আধানকে সাপোজ প্লাস কিউ কে রেখে দেওয়া হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য তার উপরে যে বলটা ক্রিয়া করবে, সেই বলটা ক্রিয়া করার জন্য সেই মুক্ত আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে
যেভাবে যাবে সেই পথটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা আমাদের একটা কল্পনা বলতে পারো, যেটা আমাদের বুঝতে সাহায্য করে যে তড়িৎ ক্ষেত্র প্রবল। কেননা যে বিন্দুতে আমি বের করতে চাইবো তড়িৎ ক্ষেত্র প্রবল, সেখানে বলরেখার উপর স্পর্শক থেকে দেবো একটা ট্যানজেন্ট, সুন্দর অভিমুখটা পেয়ে যাবো, যেটা আমার খুব কাজে লাগে, তোমার থিওরিতে পড়েছো। এখানে আমাদের এন্ট্রান্স কিংবা এইচএস পরীক্ষায় যেটা মাথায় রাখতে হবে, বলরেখা দেখে সাপোজ এইরকম বলরেখা আছে কোথাও, এরকম দেখো মোটামুটি ডিসটেন্স একই, একদম সমান্তরাল। তো এরকম বলরেখা তোমার দেখে বুঝে নিতে হবে যে এইটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এইবারে যদি এটা এরকম টাইপের কিছু একটা হয় কিংবা এরকম টাইপের যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা অসম তড়িৎ ক্ষেত্রের জন্য বোঝাচ্ছে। এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের জন্য, সমান্তরাল নেই। সাপোজ আমি দুটো বিন্দু কল্পনা করলাম, এটা একটা x, এটা একটা y। আর সাপোজ এইরকম ডায়াগ্রামে আমি এইখানে একটা বিন্দু দিলাম আর এইখানে একটা বিন্দু দিলাম। দেখো যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে আমরা কি জানি তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রবল একটা নির্দিষ্ট হয়। তাহলে এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি Ex Ey সেম থাকছে, যেহেতু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এর ইংলিশ আমরা বলি। আর এই ক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি Ex এর মান কিন্তু Ey থেকে বেশি। কেন? এইখানে দেখো এই বিন্দু আর এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোথায় বেশি কিভাবে আইডেন্টিফাই করা হয়, এটা তোমাদের মাথায় রাখা উচিত। কি রকম, যেখান থেকে কিংবা যে বিন্দু থেকে কিংবা যে বিন্দু দিয়ে বেশি পরিমাণে তড়িৎ বলরেখা যাবে সেটা হচ্ছে কিন্তু তড়িৎ প্রাবল্য বেশি বোঝায়। যেমন ধরো এখানে যত পরিমাণ যাবে, এখানে যদি একটা ইউনিট এরিয়া কল্পনা করি, একক ক্ষেত্রফল কল্পনা করি, তার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা যাবে সেটাই অ্যাকচুয়ালি ই কে ডিনোট করে, মানে ইলেকট্রিক ফিল্ডকে। এইবারে দুটো বিন্দুতে একই যাচ্ছে, কিন্তু যদি আমি x এই বিন্দুতে আসি আর এই বিন্দুতে আসি, স্বাভাবিকভাবে এইখানে একক ক্ষেত্রফলের মধ্যে বেশি তড়িৎ বলরেখা গমন করবে আর এখানে কম করবে, তাই এটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডকে বোঝাচ্ছে। আর এই বিন্দুতে কিন্তু সেই রেসপেক্টে তার থেকে উইকার ইলেকট্রিক ফিল্ডকে বোঝাচ্ছে। তো এটা আমাদের এন্ট্রান্সে যেগুলো ডায়াগ্রামেটিকলি কিংবা যুক্তি দিয়ে লজিক্যাল প্রশ্ন থাকে সেখানে এটা আমাদের খুব কাজে লাগবে। তো এই গেল আমাদের তড়িৎ বলরেখা সম্বন্ধে একটু শর্ট আইডিয়া। নেক্সট আমরা যেটা টপিক আমাদের রয়েছে যে বলরেখার সাহায্যে আমরা কিভাবে তড়িৎ বলরেখা আমরা আইডিয়াটা করি। না দেখো আমি তড়িৎ ক্লাস একটু পরে বলবো যে কত পরিমাণ বলরেখা যাচ্ছে, সেটা হচ্ছে q বাই এপসাইলন। যদি মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন হয়, যদি শুধু মাধ্যম বাই মাধ্যম হয়, তখন স্বাভাবিক আমাদেরকে এপসাইলনের জায়গায় এপসাইলন 0 করতে হবে। তাহলে কত পরিমাণ তড়িৎ বলরেখা যাচ্ছে সেই পরিমাণটা কিন্তু আমরা এইভাবে পেয়ে যাই q বাই এপসাইলন থেকে। যেমন ধরো একটা ছোট্ট প্রশ্ন, এটা আমি পরের ভিডিওতে নিয়ে আলোচনা করব, যে এক কুলম্ব তড়িতাধান থেকে আমাদের এই যে প্রশ্ন কতগুলো বলরেখা বেরোচ্ছে কি নির্গত হচ্ছে। তো কিছুই করতে হবে না, q এর জায়গায় 1 বসিয়ে দিতে হবে। এবার শূন্য মাধ্যম কিংবা বাই মাধ্যম বলেছে, এপসাইলন 0 আমরা 1 জানি, 8.85 দিয়ে সেটা করবে 8.854 × 10⁻12 এসআই তে বসিয়ে দেবো, যত বেরোবে তত সংখ্যা। তার মানে q বাই এপসাইলনই হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা। এবার আমাদের কি করতে হবে, একক ক্ষেত্রফলে কতগুলো হচ্ছে। তাহলে কি করব, এইটাকে শুধুমাত্র ভাগ করে দিতে হবে, যদি আমরা করি একটা 4 পাই r² দিয়ে ভাগ করে দিতে হবে। কারণ আমি যে বিন্দুটি ধরবো সেখানে একটা r ব্যাসার্ধে একটা গোলক কল্পনা করলেই হয়ে গেল। তো এইভাবে তোমরা থিওরিতে পড়েছো, কিন্তু এন্ট্রান্স আমাদের সরাসরি যেটা অঙ্ক করতে হবে, ওই জন্য মনে করালাম তোমাদের যে q বাই এপসাইলন ফর্মুলা 4 পাই r² দিয়ে ভাগ। আর শুধু যদি তড়িৎ বলরেখার সংখ্যা মানে কত নির্গত হচ্ছে বের করতে চাও, শুধুমাত্র এই ফর্মুলাই যথেষ্ট হবে। শুধু মাথায় রাখতে হবে কোন মাধ্যমে বের করতে বলেছে, তাহলে কি রকম মাধ্যম, সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা দেওয়া আছে কিনা, সেটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে বের করতে পারি এপসাইলন = k এপসাইলন 0 k এর মান দেওয়া থাকলে এইভাবে এপসাইলন 0 আমরা জানি শূন্য মাধ্যমে কত হয়। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। নেক্সট যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে যেটা বলা তোমরা থিওরিতে আমরা আগের ভিডিওগুলোতে পড়ে নিয়েছি, আমি শুধু কয়েকটা জিনিস মনে করাচ্ছি যে যেহেতু দ্বিমেরু, তাহলে দুটো আমি মাইনাস এদিকে প্লাস এদিকে লিখলেও কোনো অসুবিধা নেই। জেনারেলি তোমরা দেখবে আমাদের বইগুলোতে সবসময় এইখানে মাইনাস আর এইখানে প্লাস থাকে। তাহলে এই যে ইলেকট্রিক ডাইপোল কি হয় না, যে আধান থাকে এদের যে মধ্যবর্তী দূরত্ব থাকে সেটা কম হয়। এবারে আমরা কলনবিদ্যা যেহেতু ভালো করে বুঝেছি, তো সেই ক্ষেত্রে আমরা একটা ডিএল ডিসটেন্স ধরতে পারি। আর যেহেতু দ্বিমেরু ভ্রামকটা একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি p
P equals to QD, তাহলে অনেকেই সহজের জন্য এমনিও লিখে দেয় Q into L, সেটাও চলবে। তো এখান থেকে দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে মাথায় রাখতে হবে যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ দিকে অভিমুখ থাকবে, যেটা ভেক্টর রাশি। তো এটা একটু মাথায় রাখতে হলো। এছাড়া আমাদের কি জানতে হবে না, এই যে দ্বিমেরুটা আমি এঁকেছি, তো মাথায় রাখো এই যে মোট আধান, সেই মোট আধানটা কিন্তু শূন্য। কেন? প্লাস কিউ মাইনাস কিউ, টোটাল কিন্তু আধান কিন্তু শূন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর ভিন্ন ভিন্ন অবস্থানে আমি তড়িৎ প্রবাহ বের করতে পারি। সাপোজ এটাই রয়েছে, আমি এই বিন্দুতে বের করছি, তার মানে কি অক্ষ বরাবর বের করতে চাইছি। তাহলে এই জন্য আমরা কোনো সময় বলে থাকি যে প্রান্ত অবস্থান, মানে অ্যাক্সিস বরাবর, মানে আমরা বলি অ্যাক্সিয়াল পয়েন্টও বলি। তাহলে এইখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তোমাদের ডেরিভেশন তোমরা পড়েছো, কিন্তু তোমাদের ডেরিভেশনের সাথে সাথে আমি এসআইতেই বলছি, মনেও রাখতে হবে P equals to 2pr by r square minus l square square, তোমরা ওই থেকে মিলিয়ে নেবে। এবারে যদি এটা শূন্য মাধ্যম হয় কিংবা শূন্য মাধ্যমে লিখতে হবে, অন্য কোনো মাধ্যম রয়েছে, তাহলে এপসাইলন জায়গায় আমরা কি এপসাইলন জিরো করে নেব, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে যখন আমরা দেখব r এর মান স্বাভাবিকভাবে এর থেকে অনেক বড় হবে, তখন এটা চেঞ্জ হবে। তখন বুঝতে পারছো এখান থেকে রাখলি পর 4 আসবে, একটা r আসবে। এন্ট্রান্সে যেটা আমাদের অনেক সময় কাজে লাগে, এর সাথে এই ভ্যারিয়েশনটা হয়ে থাকে কখন না, কোন বিন্দু আধানের জন্য। কিন্তু দ্বিমেরুর জন্য কি হচ্ছে, এটা r স্কয়ার কিন্তু হচ্ছে না, কত হচ্ছে 1/r3, দেখো 4 আছে এখানে r আছে, তাহলে এইটা কিন্তু দ্বিমেরুর জন্য E সমানুপাতিক 1/r3, আর আগেরটা দেখো E সমানুপাতিক 1/r2। তাহলে ভ্যারিয়েশনটা দেখো r3, যখন বিভব দেখবে নেক্সট চ্যাপ্টারে তখন কিন্তু r2 হয়ে যাবে, কিন্তু বিন্দু আধানটা কিন্তু r। তো এগুলো একটু মনে রাখতে হবে, আমাদের কাজে লাগবে শর্ট প্রশ্নতে কিংবা এমসিকিউতে ভ্যারিয়েশনটা জানার জন্য। তাহলে এটা হচ্ছে কি না, আমরা দেখলাম একটা প্রান্ত অবস্থানে। একইভাবে এরকম হতে পারে কেস, আমাদের -q +q আর বের করতে হবে বলা হলো এইখানটা। তাহলে বুঝতে পারছো না, একটা লম্ব সমাধিখণ্ডকের মতো হয়ে যাচ্ছে, মানে একটা বাইসেক্টর হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এখন ভাববে স্যার এই আরেকটা তাহলে কি না, একটা স্বাভাবিকভাবে আমরা এটা যদি সেন্টার হয়, মানে ডাইপোলে যদি সেন্টার হয়, যেটা বিন্দু ধরি, ধরো এটা l এটা l 2l, তাহলে এই যে ডিসটেন্সটা, তাহলে সেটা থেকে আমরা বলতে পারি r ডিসটেন্স। একইভাবে এই ক্ষেত্রে আমরা এই ডিসটেন্সটা ধরবো। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করি। তাহলে এর ক্ষেত্রে কত হবে না, এর ক্ষেত্রে P equals to এই যে P রয়েছে এইখানে 4 পাই k এপসাইলন 0, যদি আমি k পরাবিদ্যুতের ধ্রুবযুক্ত করার মাধ্যম ধরি, r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এটা মনে রাখলে এখানেও সেম কেস দেখো, যদি আমি r এর মানটা l এর থেকে যেটা যেহেতু বেশি হয়, তাহলে দেখো একটা r স্কয়ার 3/2, তো আলটিমেট কিন্তু এই জিনিসটা কিন্তু আসবে। তোমাদের এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য, এবার যে কোনো অবস্থানের জন্য মানে একটা ব্যাপার রয়েছে, সেটা কি রকম না, আমি স্পেসে হয়তো একটা বিন্দু দিলাম এরকম কি, সেখানে r আর থিটার মানটা বলে দিলাম প্লেন পোলার কোঅর্ডিনেট দিয়ে, সেই ক্ষেত্রে এর মান কত হবে না, সেই ক্ষেত্রে এর মান 1/4πε0 সবার ক্ষেত্রেই থাকে, সেটা তোমরা জানো। যদি আমি শূন্য মাধ্যম কি বাই মাধ্যম ধরি, এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক cosec টার্মটা আসবে, একটা প্রুফ রয়েছে আমাদের বইতে, যে কোনো বই ফলো করলেই হবে। তোমাদের যেহেতু এন্ট্রান্সে তো আমাদের মনে তো রাখতেই হবে, তাহলে তাড়াতাড়ি করবো কি করে অঙ্কটা। ইভেন এইচএস এর ক্ষেত্রে এমসিকিউ তো যদি কিছু ডাইরেক্টলি করতে পারি তাড়াতাড়ি, তাহলে সময় বাঁচবে, অন্য প্রশ্নের জন্য সময় বাঁচবে পারবে। সেক্ষেত্রে তোমার আর এর মান থিটার মানটা বসাবে, আর পি তো বের করে দিতে পারবো, কারণ পি ইকুয়ালস টু যেটা কিউডিএল হয় সেটা এটাও হয়, কারণ আমরা এইটা এল এটা এল, তাহলে মোট দূরত্ব কত হচ্ছে সেটা হচ্ছে 2l। তাহলে এখান থেকে এটাও বের করে নিলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে এই ডাইপোলের জন্য টর্ক, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কতেও খুব কাজে লাগে। তো ডাইপোলের জন্য যখন আমরা টর্ক বলবো, তো সেই এক্সপ্রেশনটা আমাদের মনে নিশ্চয়ই আছে যে আমরা টাউ ইকুয়ালস টু পি ক্রস টি, এটা মনে রাখলেই হবে। আর এটা মানে তোমরা জানো ক্রস প্রোডাক্ট ভাঙলে কি আছে, পি sin থিটা। তাহলে পি যে sin থিটা আছে, এখান থেকে থিটার বিভিন্ন মানের জন্য স্বাভাবিকভাবে টাউ এর মান চেঞ্জ হবে, টাউ এর মান শূন্য হতে পারে, আবার ম্যাক্সিমাম হতে পারে, আবার মিনিমাম হতে পারে। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এখান থেকে আমাদের অঙ্ক লাগবে।
নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে এই ভেক্টর গ্রুপের পর, সেটা হচ্ছে আমাদের এই কিছু তারের যে বিভিন্ন শেপ আছে, সেই তারের যে বিভিন্ন শেপ রয়েছে, সেই শেপে আমরা কিভাবে সেই শেপের জন্য তড়িৎ প্রবাহটা মনে রাখবো, কারণ সবগুলো আমাদের সিলেবাসে নয়, কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে। তো সেই জন্য আমি একটু বলি। ধরো তোমার নর্মাল একটা তার, একটা নর্মাল এরকম একটা পরিবাহী তার সাপোজ। তো এই নর্মাল পরিবাহী তারে আমরা এরকম একটা বিন্দুতে, যেটা আর ডিসটেন্সে রয়েছে, আর যদি আমি এগুলো কমপ্লিট করে নিই একটু, ধরো এটা থিটা, এটা থিটা, সরি এটাও থিটা, সেম অ্যাঙ্গেল, তাহলে এদের কাছে ধরো এরকম প্লাস আধান রয়েছে, সাপোজ এটা কিউ আধান বললাম, তাহলে এই যে পি বিন্দুতে তড়িৎ প্রবাহটা কত হবে তোমাদের এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে, সবগুলো তোমাদের সিলেবাসে নেই ডেরিভেশন। তাহলে এর জন্য যে এক্সপ্রেশনটা হবে সেটা কত হবে না, আমি আগে বলেছি 1/4πε0 আমাদের জন্য কমন, ডিসটেন্স r রয়েছে সেটাও থাকবে আমাদের, তো r ও থাকলো। এইবার যে টার্মটা যেটা এখানে থাকে, এইখানে p বিন্দু থেকে তড়িৎ প্রবাহ হলো সেটা স্বাভাবিকভাবে বাইরের দিকে হবে, তাহলে এখানে যেহেতু রৈখিক ঘনত্ব আসবে, কেন একটা আমি পরিবাহী তার ধরেছি, তো এইখানে কিন্তু মাথায় রাখবে একটা sin থিটা গুণ থাকে, তো মনে রাখলে ভালো হয়, কারণ অঙ্কগুলো প্রশ্ন দিয়ে সরাসরি বসাতে পারবে। তাহলে 1/4πε আমরা একটা উপাংশ বের করে কিন্তু এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে 2λ/r sin থিটা, যখন আমরা একটা এমনি পরিবাহী তারের জন্য গাউসিয়ান তল কল্পনা করে যখন থিওরিতে পড়েছো, তার ক্ষেত্রে মনে করে দেখো এরকম একটা ফর্মুলা কিন্তু থাকে 1/4πε0 2λ/r, এই ফর্মুলা কিন্তু থাকে। তাহলে এই E = 1/4πε0 2λ/r sin থিটা। নেক্সট যেটা থাকছে আমাদের, এরকম ধরো পরিবাহী তার আছে, সেই তারটাকে আমরা এইরকম বাঁকিয়ে ফেলেছি, তারটাকে এইরকম আমরা বাঁকিয়ে ফেলেছি, আর এই হচ্ছে সাপোজ ধরো সেই পয়েন্টটা। তাহলে এরকম বাঁকানোর জন্য এই বিন্দুটাকে যদি আমি P আর এই ডিসটেন্স গুলোকে যদি আমি R ধরি, আর স্বাভাবিকভাবে আমাকে এটাকেও R ধরতে হবে, মানে কমপ্লিট হবে কি করে চারিদিকে, তাহলে এটাও R। তাহলে এই যে অ্যাঙ্গেল গুলো রয়েছে অক্ষের সঙ্গে, ধরো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, আর স্বাভাবিকভাবে পজিটিভ চার্জ ধরছি, তাহলে থিটা থিটা, এই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা কি হবে, যা ছিল তাই থাকবে, শুধু সাইনের জায়গায় আমাদের একটা cos আসবে, তাহলে 2λ/r cos থিটা। একইভাবে ধরো এরকমই রয়েছে, হয়তো কোনো কারণে তোমাদের ডায়াগ্রামটা চেঞ্জ হয়েছে, সাপোজ আমরা অ্যাক্সেসগুলো ড্র করলাম, তারটা এইখানে এই কোয়াড্রেন্টে আছে এরকম বাঁকানো, আর ধরো এখানে আচ্ছা এখানে কিছু বলা হলো না, তাহলে তড়িৎ প্রবাহ যেটা বাইরের দিকে ছিল এখানেও স্বাভাবিকভাবে এরকম বাইরের দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে কত, সাপোজ এইটা, তাহলে এটা হবে π/4, এইটা হবে π/4, তাহলে এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বলে কোথায় যাবে না, এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হবে স্বাভাবিকভাবে যে বহির্মুখী, মানে পজিটিভ চার্জের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বহির্মুখী তড়িৎ প্রবাহ, এটা তো তোমরা দেখেছো, তাহলে এটা হলো E। এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হবে, একটু চেঞ্জ হবে, এগুলো তো সেমই থাকছে 4πε0, আর এখানে তো r থাকছে, এখানে 2λ আমরা লিখতাম, এই ক্ষেত্রে এটা হয় √2λ/r, √2λ/r, আমি মিলিয়ে দিচ্ছি একবার, কি আছে √2λ/r। এবার ধরো এই ডায়াগ্রামটা হয়তো সাপোজ এরকম দাঁড়িয়ে গেল, এরকম কারেন্ট আছে ধরো এরকম, ঠিক আছে এরকম, তাহলে এটা প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ এরকম, তাহলে এরকম দাঁড়ালে বুঝতেই পারছো এই অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে, তাহলে এটা π/2, এখানে π/2 অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এবার এইরকম ক্ষেত্রে কি দাঁড়াবে, মানে যেটা সবচেয়ে আগে তোমাদের বললাম যে একটা পরিবাহী তার গাউসিয়ান তল কল্পনা করে যেটা আমরা পাই, সেই এক্সপ্রেশনটা এখানে কিন্তু থাকে। তো এগুলো একটু মনে রাখতে হবে কোথায় কি থাকে, তাহলে তোমরা অঙ্কগুলো সরাসরি করতে পারবে, স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে। তাহলে 2λ/r থাকবে, আর 1/4πε0 তো এমনিও ছিল। তো এইভাবে আমরা অ্যাপ্রোচগুলো করতে পারি। এটা যেরকম আছে এটাকে ঘুরিয়ে আমি কিভাবে আঁকতে পারি, না আমরা এইভাবে বলতে পারি, সাপোজ এরকম আছে একটা পরিবাহী হয়তো আমি এরকম দিলাম, তার মানে এরকম দেখতে, এরকম বাঁকানো, তো এরকম বাঁকানো যদি থাকে স্বাভাবিকভাবে আমি যদি সেই বিন্দুটা যেখানে আমরা বের করছি, যেরকম
দেখেছি, যেরকম এইখানে আমরা ধরেছিলাম, তারপর এইখানে ধরেছিলাম। তো এইখানেও তাই সেই বহির্মুখী থাকবে, আর সেই তিন বিন্দুটা এখানে থাকছে। তাহলে এখানে যদি আমি এরকম তিন বিন্দু ধরি, তাহলে স্বাভাবিকভাবে এরকম বাইরের দিকে একটা অভিমুখ থাকবে। তো এই যে বাইরের দিকে থাকছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। এই ক্ষেত্রে যদি এগুলো আমরা আগের মতোই প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ এরকম ধরে থাকি, তো এর ক্ষেত্রেও এক্সপ্রেশন যেটা থাকবে মানে আগের মতোই একদমই থাকবে। মানে এই ক্ষেত্রে যা ছিল মানে √2 যে এক্সপ্রেশন ছিল সেটাই থাকবে। তাহলে E = 1/4πε0 √2 ল্যামডা বাই r। তাহলে দেখো আগের মতো এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন একদম কিন্তু সেম। তাহলে এইভাবে তোমরা এটা করবে। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েটরের ব্যাপারে জানলাম। তো এই যে ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে একই সেই ইলেকট্রিক ফিল্ড যখন আমরা বের করছি, আমাদের যেটা কাজে করতে হয় সেটা হচ্ছে কি না, আমরা কিছু ক্ষেত্রে এরকম সিচুয়েশন হয় আমাদের যে কোন একটা সিম্পল পেন্ডুলাম আছে সাপোজ। তো একটা সিম্পল পেন্ডুলাম যে আছে, সেই সিম্পল পেন্ডুলামে আমরা বের করতে চাইছি বিভিন্ন পজিশন ইলেকট্রিক ফিল্ডের সাথে আছে। তার মানে কেমন না, এখানে এরকম আছে, এখানে একটা সাপোজ তাই ইনস্টেন্সিবল স্প্রিং, আর এখানে পেন্ডুলামটা আছে। এবার স্বাভাবিকভাবে তোমরা জানো এটা mg তার টান বল টি যেরকম যা থাকে সেগুলো সবই থাকছে, অ্যাঙ্গেলটা যেমন থিটা, আমি এগুলো বলছি না। তাহলে সাপোজ এই বরাবর তড়িৎ প্রবাহ আছে যেখানে তাকে রাখা আছে। তো এই ক্ষেত্রে তার পর্যায়কাল কি হবে না, এমনি তোমরা জানো যেটা ক্লাস 11 এ পড়েছো এইটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এটা থাকবে না, স্বাভাবিক, এখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্স রয়েছে। তো এই ক্ষেত্রে এটাকে চেঞ্জ করে কি দাঁড়াবে না 2 পাই l তো সেমই থাকছে, g মডিফাইড হচ্ছে। তো এটা কি রকম দাঁড়াবে না, ইফেক্টিভ ভ্যালুটা দাঁড়াবে। সেই ইফেক্টিভ ভ্যালুটা হচ্ছে যদি আধান q হয় L by G square plus Q square is square by M square। এটা কোথা থেকে না বুঝতেই পারছো, F equals to QE হয়। তাহলে M এর সমান কত QE, তাহলে ত্বরণ কত দাঁড়াচ্ছে QE by M। এখান থেকে এবার বলো, ধরো সেম জিনিস রয়েছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে না থেকে ইলেকট্রিক ফিল্ডটা সাপোজ এইভাবে আছে নিচের দিকে ডাউনওয়ার্ড, তাহলে mg আর E একই দিকে হয়ে যাচ্ছে। তো একই দিকে হয়ে যাওয়ার জন্য যে এক্সপ্রেশনটা আমাদের দাঁড়াবে L, এবারে G প্লাস QE by M একই দিকে থাকার জন্য। এরকম কেস হতে পারে হয়তো ইলেকট্রিক ফিল্ডটা আপওয়ার্ড ডিরেকশন রয়েছে, তখন পর্যায়কাল কি হবে না T = 2 পাই L by G প্লাস উপরের দিকে নিচের দিকে। তাহলে প্লাস আর থাকছে না আগের মতো, কারণ বিপরীত দিকে হয়ে গেছে। তাহলে G মাইনাস QE by M। তাহলে এই যে পর্যায়কালের বিভিন্ন অবস্থানগুলো দেখলে, তো এগুলো আমাদের খুব কাজে লাগবে। তো এগুলো মনে রাখতে হবে আমাদের। নেক্সট যেটা আমি বলছি সেটা হচ্ছে উদাসীন বিন্দু বের করা। আমরা উদাসীন বিন্দু বের করতে চাইছি সাপোজ, সেই উদাসীন বিন্দু আমরা কিভাবে বের করব? আর সেই উদাসীন বিন্দুটা কি হয় না, ধরো দুটো সমজাতীয় আধান রয়েছে কিংবা দুটো বিপরীত জাতীয় আধান রয়েছে, তাহলে তার মধ্যে থাকবে কি বাইরে থাকবে, সেটা কি করে আমরা শর্টে বের করব সরাসরি মানটা বসিয়ে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার জন্য সবচেয়ে প্রথম যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে আমরা দুটো আধান এঁকে নেব। সাপোজ এখানে Q1 আছে, এইখানে Q2 আছে। তাহলে এই Q1 Q2 আধানের মধ্যবর্তী দূরত্ব সাপোজ x। এইবারে আমি ধরে নিলাম Q1 আর Q2 দুটো একই জাতীয় আধান। তাহলে স্বাভাবিকভাবে ইন বিটুইন কোন এক জায়গায় উদাসীন বিন্দু থাকবে যেখানে নেট তড়িৎ প্রবাহ শূন্য হবে। সাপোজ এই বিন্দুটা এইটা। তাহলে Q1 থেকে তার দূরত্ব আমি ধরলাম x1 আর Q2 থেকে তার দূরত্ব ধরলাম x2, এই মানটা ধরলাম। তাহলে আমাকে এই বিন্দুর নাম, যাকে আমরা উদাসীন বিন্দুকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট, তাহলে সেটা হচ্ছে কত n। তাহলে n এর মানটা আমাকে বের করতে হবে। তার মানে n এর মানটা বের করা মানে x1 x2 এর অবস্থানটা বের করতে হবে। তাহলে মোট ছিল x, তাহলে আর এটা মাথায় রাখবে যে Q1 আছে, Q1 টাকে আমরা কিন্তু Q2 থেকে ছোট ধরেছি। Q1 এর মানটাকে আমরা কিন্তু Q2 থেকে ছোট ধরেছি। আর আধান হচ্ছে Q1 আর Q2 সমজাতীয় আধান। তাহলে এই x1 যেটা কত হবে এই দূরত্বটা না x Q2 Q1 plus 1। দেখো যখন এটা 1 আছে তখন এটা কিন্তু 2 আছে, আর যখন আমরা x2 টা লিখব তখন সেটা x এখানে আসবে কত উল্টোটা Q1 Q2 plus 1। আমি এবার মিলিয়ে নিচ্ছি Q2 by Q1 plus 1 আর Q1 by Q2 plus 1।
এই যে এক্সপ্রেশন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই এক্সপ্রেশন গুলো তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু কাজে লাগবে। একটা কারেকশন আছে এখানে, এই 1 এর উপরে রুট ওভারটা থাকে না, এটা একটা মিস্টেক আছে, শুধু q1 q2 এর উপরে আমাদের রুট ওভারটা থাকে। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে অঙ্ক করতে পারি। এবার এরকম হতে পারে কেস যে আমাদের দুটো যে আধান রয়েছে সেটা বিপরীত জাতীয় আধান রয়ে গেল। সাপোজ এখানে q1 এখানে q2, আর আমরা এরকম ধরে নিচ্ছি mod of q1, কারণ জানি না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, লেস দ্যান mod of q2। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি বিপরীত জাতীয় যেহেতু আধান রয়েছে, তাহলে বিপরীত জাতীয় আধান থাকার জন্য এর ভিতরে তো স্বাভাবিকভাবে উদাসীন বিন্দু পাওয়া যাবে, তোমরা থিওরিতে পড়েছো। সাপোজ এইখানে পাওয়া গেল, তো এই ডিসটেন্সটাকে আমি এখান থেকে এল ধরলাম, আর এটা যেরকম ছিল সেটা ধরলাম। তাহলে এল এর মানটা কত হবে? না, এল এর মানটা হবে l = x। এই x আগে গুলো প্লাস ছিল, এইটা হবে মাইনাস। তো সরি, এটা শুধু q2 q1 উপরে যেটা আগে বলেছিলাম রুট ওভারটা থাকবে। তো l = x বাই রুট ওভার q2 বাই q1 মাইনাস 1। এটা মাথায় রাখতে হবে আমাদের, যে বাইরে থাকছে কেন, বিপরীত জাতীয় আধান এই দিকটা থাকছে, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো মোটামুটি তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যাতে করে আমরা অঙ্কগুলো একটু সহজে এবং তাড়াতাড়ি করতে পারি। তো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমি তড়িৎ ফ্লাক্সে যেহেতু অনেক কিছু সেখানে থিওরি কনসেপ্ট দিতে হবে, তো আমরা সেটা নেক্সট ভিডিওতে তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে একটু জানবো, কি রকম টাইপের প্রশ্ন এন্ট্রান্স এসছে কিংবা এইচএস এসছে, সেগুলো কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তারপরে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে বিভিন্ন এমসিকিউ যেগুলো শর্টে করতে পারবো, সেই অঙ্কগুলো আমি কিছু করে দেখাবো, যাতে করে তোমাদের করতে একটু যেন সুবিধা হয়। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।